যদি কেউ শুনতে পাচ্ছেন কথা তাহলে একটু রিপ্লাই কমেন্ট বক্সে রিপ্লাই করলে একটু বুঝতে পারবো। কমরেড আবির ঘোষ, কমরেড গৌতম দা, নাদির হোসেন, গৌতম বর্মন, আবির ঘোষ, নাদির হোসেনকে দেখতে পাচ্ছি। যদি আওয়াজ শুনতে পাচ্ছেন তাহলে একটু বললে আমরা আমাদের কথা শুরু করতে পারি। কথা কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে আমরা লাইভে এসেছি। গোটা রাজ্য কমিটির পক্ষ থেকেই আপনাদের সাথে আমাদের কয়েকটা কথা আজকে বিনিময় করা এবং আমাদের কিছু অভিজ্ঞতার কথাও আপনাদের সাথে শেয়ার করা। একে অভিজ্ঞতা বলবো না কষ্টের এক কথা বলবো, নাকি আমাদের এই দীর্ঘ যে 2.5 মাস ধরে যে লকডাউনের সময়কাল, সেই লকডাউনের সময়কালে ডিওয়াইএফআই লড়াই আন্দোলন, মানুষের কথা তুলে ধরা, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের কথা বারবার তুলে ধরা, একদিকে তাদের পাশে দাঁড়ানো, একদিকে সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরা, এই দুটোর মাঝখানে আমরা আজকে গোটা পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআইয়ের কমরেডরা, তার সাথে ছাত্ররাও রয়েছে, তার সাথে সাধারণ খেটে খাওয়া যুবরা যারা এই সময়কালে আমাদের সাথে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন, তাদের কিছু অভিজ্ঞতার কথা। আমরা আজকে পরিযায়ী শ্রমিকদের যে দীর্ঘ 2.5 মাস ধরে যা দুর্দশা, পরিযায়ী শ্রমিকদের যে আজকে দীর্ঘ 2.5 মাস ধরে তাদের যা সমস্যা, সেই সমস্যার কথা আমরা বারে বারে সরকারের কাছে তুলে ধরেছি। আমরা প্রথম থেকেই বলেছি বিভিন্ন আমাদের লাইভে এবং আমাদের কমরেডরা যারাই এই বিভিন্ন ফেসবুক লাইভে প্রচারে আমরা যা কথা বলার সুযোগ পাচ্ছি, সেই কথা বলার মধ্যেই আমরা জানিয়েছি যে সরকার একটা অপরিকল্পিত লকডাউন ঘোষণা করেছে। এই অপরিকল্পিত লকডাউনে সাধারণ খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত গরিব অংশের মানুষেরা যেমন সমস্যায় পড়েছে, সেরকম চরম সমস্যায় পড়েছে পরিযায়ী শ্রমিকরা। এর আগেও বিভিন্নভাবে আমরা কথা বলেছি যে গোটা দেশের এমন কোনো রাজ্য নেই যেখানে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আমাদের রাজ্যে কাজ না পেয়ে সেখানে আটকে আছেন। তাহলে লকডাউন ঘোষণা করার কথার মানে হলো যাতে করোনার মহামারীটা আর না বিস্তার পায়, তার জন্য যে যেখানে আছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা হয় যে যেখানে আছে তাকে সেখানে ব্যবস্থা করতে হবে। আমরা টিভি খুললে কি দেখতে পাচ্ছি দীর্ঘ 2.5 মাস ধরে, সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে হোক, কেন্দ্র সরকারের পক্ষ থেকে হোক, টিভি খুললেই লক্ষ কোটি টাকা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বরাদ্দ হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কিন্তু সেই টাকার কি পরিষেবা, কি সুবিধা আমাদের গরিব খেটে খাওয়া মানুষ সহ পরিযায়ী শ্রমিকরা পাচ্ছে? আজকে দীর্ঘদিনের লড়াই, ব্লকে ডেপুটেশন, বারবার ডিএমের কাছে বারে বারে ডেপুটেশন, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি করা, রেল মন্ত্রকে ডিওয়াইএফআইয়ের চিঠি করা, এই বারবার চিঠি এবং ডেপুটেশন দেবার পরে এতদিনে ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দুজনের মধ্যে আমরা জানি না কি কথা, কি পরামর্শ, এবং আদৌ তারা পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথাটা তারা বুঝতে পারছেন কিনা। আজকে আমরা গতকালই আমাদের পেজ থেকে বলেছি যে দীর্ঘদিনের লড়াই আন্দোলন এবং সরকারের দীর্ঘদিনের টালবাহানার পরে এতদিনে সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য কিছু ট্রেনের ব্যবস্থা করেছেন। কিন্তু কেমন করে ট্রেনের ব্যবস্থা করেছেন, আমরা তার জন্য সরকারের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই সাধুবাদের মধ্যে কোথাও কিন্তু থেকে যাচ্ছে এই কারণে, কারণ সরকার ঠিক করেছেন
যে পরিযায়ী শ্রমিকরা নিজেদের টাকাতে টিকিট কেটে তারপরে তারা ট্রেনে চাপবেন। এটা কোন দেশের, কোন ভাবনার, কোন মানসিকতার এটা একটা চিন্তা ভাবনা হতে পারে যে যেখানে 2.5 মাস ধরে পরিযায়ী শ্রমিকদের কাজের ঠিক নেই, তাদের বেতনের ঠিক নেই, তাদের থাকা খাওয়ার ঠিক নেই, তারা আজকে টিকিট কেটে ট্রেনে চেপে বাড়ি আসতে পারবে? এটা কোথাকার থেকে ঠিক হয়? আমরা সরকারের কাছে দাবি করেছি যে নিখরচাতে বিনামূল্যে টিকিটের ভাড়ার টাকা পরিযায়ী শ্রমিকরা দিতে পারবে না, তাদেরকে বিনামূল্যে টিকিটে তাদেরকে বাড়ি পৌঁছাতে হবে। আমরা কি লক্ষ্য করছি আজকে পরিযায়ী শ্রমিকদের রাত দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের রাজ্যের, আমাদের বিভিন্ন জেলার কমরেডদের কাছে পরিযায়ী শ্রমিকদের ফোন আসছে। তাদের কাছে ফোন আসছে যে আমাদের কাছে নিজেদের খাবার পয়সাটা পর্যন্ত নেই, আমাদের কাছে ওষুধ কেনার পয়সাটা পর্যন্ত নেই, আমরা কি করে ট্রেনের টিকিটের আমরা টাকাটা জোগাড় করব? এই কোন ধরনের সরকারের ন্যায় নীতির কথা বলেছেন? আমরা যখন এই দীর্ঘ লকডাউনের সময়কাল চলছিল তখন আমরা বারে বারে বলেছি যে তাদের থাকা খাওয়ার সমস্যা হচ্ছে, তাদের কাজের ঠিকানা নেই। বিভিন্ন রাজ্য, কেরালা, তামিলনাড়ু, ত্রিপুরা, আসাম, রাজস্থান, এমন কোনো রাজ্য নেই যে রাজ্যের নাম আমরা করতে পারছি না। আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, আমাদের রাজ্যের স্বর্ণশিল্পীরা মুম্বাইতে বিভিন্ন ব্লক থেকে তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে গেছেন। যে বাড়িতে থাকেন তারা বলেছেন চলে যান, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। একটা ফোন, একটা হোয়াটসঅ্যাপ মেসেজে গোটা দেশের ডিওয়াইএফআই এবং বামপন্থীরা তাদের পাশে এতদিন খাওয়া দাওয়ার যোগান দিয়েছেন। কোনো কোনো রাজ্যের সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আমাদের রাজ্যের, পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন জেলাতে পরিযায়ী শ্রমিকরা আটকে আছে, না তো তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো টনক নড়েছে এতদিন পর্যন্ত আমরা দেখেছি, আর না তো এখন যখন তাদেরকে ফিরিয়ে আনার কথা কেন্দ্রের সরকার ঘোষণা করে দিল, না তো তাদের জন্য কোনো রকম প্রচেষ্টা। এখন সরকার বলেছে 150 খানা ট্রেন খুলবে। আমরা সেই 150 খানা ট্রেনের তালিকা এই আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা আছে সেই পরিযায়ী শ্রমিকদের কাছেও আমরা পাঠাচ্ছি, কিন্তু তাদের কাছে ট্রেনের টিকিটের ভাড়া নেই। আমরা সরকারের কাছে দাবি করছি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমাদের বিভিন্ন জেলা কমিটির পক্ষ থেকে যে পরিযায়ী শ্রমিকদেরকে বিনা খরচে তাদের বাড়ি অবধি পৌঁছে দিতে হবে। আমরা কি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, যে কতগুলো ট্রেন এসছে, ট্রেন থেকে স্টেশনে নামিয়ে দিচ্ছে, আবার কোনো একটা বাস স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছে। শুধুমাত্র থার্মাল স্ক্রিনিংয়ে তাদের একবার টেস্ট হচ্ছে, সেই টেস্টের পরে তারা বাড়ি যাবে, তারা কোথায় থাকবে, তাদের কি খাবার দাবার হবে, এই সমস্ত বিষয়ে সরকারের কোনো নজর নেই। শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং করে, আর আমাদের দিদিমণি তো বলতে একদম হাত তুলতে তো আর বাকি নেই, তিনি বলে দিয়েছেন যে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু যখন হোম কোয়ারেন্টাইনে থাকতে যাচ্ছে, এলাকার পরিস্থিতি কি হচ্ছে? পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই বিভিন্ন জেলা কমিটি তাদের বিভিন্ন ব্লকে পর্যন্ত এই দাবি করেছেন যে স্কুলগুলোকে খুলে দিন, স্কুলে তারা থাক, তাদের চেক আপের ব্যবস্থা করুন, তাদের খাওয়া দাওয়া, তারপর তাদেরকে বাড়ি পাঠান। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো প্রশ্ন নেই। 20 লক্ষ কোটি টাকা সরকার আবার বরাদ্দ করেছেন, বলেছেন যে ট্রেনে চেপে চলে যান। একদিকে দেশের সরকার মানুষকে, পরিযায়ী শ্রমিকদেরকে হাঁটা প্র্যাকটিস করে দিয়েছেন বিভিন্ন কথা না বলেই। মানুষেরা দিনের পর দিন হাঁটছেন, কেউ মহারাষ্ট্র থেকে, কেউ মুঙ্গের থেকে, কেউ তেলেঙ্গানা থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে, কেউ দিল্লি থেকে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তারা যখন বাড়ি পৌঁছাচ্ছেন বা রাস্তায় কোথাও ট্রেনে কাটা পড়ছেন, কোথাও লরির ধাক্কায়, কোথাও পথ দুর্ঘটনায় তারা মারা যাচ্ছে। শুকনো রুটি হাতের রাস্তায় পড়ে থাকছে। সরকার নির্বিকার। এই বোবা কালা সরকারদের, অন্ধ সরকারদের, যে সরকার গরিব খেটে খাওয়া মানুষের, পরিযায়ী শ্রমিকদের কষ্ট বুঝতে পারছে না, নিজের রাজ্যে কাজ না পেয়ে তারা দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের সমস্যা বুঝতে পারছে না, তাদেরকে বাড়ি ফেরানোর জন্য কোনো সমস্যা নেই।
এখন আমাদের কমেন্ট বক্সে বলছে যে 5,000 টাকা দিয়ে হায়দ্রাবাদ থেকে একটা বাসে একটা সিটের জন্য 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকা দিয়ে বর্ধমানের কাটোয়াতে তারা ফিরছে। এখন সরকার বলছেন যে পরিযায়ী শ্রমিকদের যারা ফিরছে তাদের জন্য রেশনের ব্যবস্থা করছে সরকার। কিন্তু আমরা আজ দুপুর পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে কোনো ঘোষণা আমরা দেখতে পাইনি যে পরিযায়ী শ্রমিকদেরকে কিভাবে আইডেন্টিফাই করবেন এবং পরিযায়ী শ্রমিকদেরকে কিভাবে রেশন দেবেন। আমরা সমস্ত আমাদের যারা দেখছেন, যারা পরিযায়ী শ্রমিকরা দেখছেন, তাদের জন্য একদম প্রথম থেকে শুরু করে ডিওয়াইএফআই এবং বামপন্থীরা লাগাতার লড়াই আন্দোলনে আছে। লাস্ট 11ই মে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্লক, বিভিন্ন ব্যুরোতে ডিওয়াইএফআই ডেপুটেশনও দিয়েছে, অবস্থান করেছে। আমাদের 22 জন কমরেড অ্যারেস্ট হয়েছে, তারা জেলে থেকেছে, তারপরে তারা ছাড়া পেয়েছে। এতদিন পরে সরকারের টনক নড়েছে, সরকার ট্রেনের টিকিটের কথা বলেছে। আমাদের কমরেড রাজ্য কমিটির নেতৃত্ব তিনি এখানে লিখেছেন যে ট্রেনের টিকিটের 85% টাকা, 15% টাকা নিয়ে যা কথা বলেছে সেই কথাগুলোকে নিয়ে শুধুমাত্র একটা ভাওতাবাজির প্রচেষ্টা চলছে। পরিযায়ী শ্রমিকদের স্নেহের পরশ নামে যে 1,000 টাকা এককালীন দেওয়া, সেক্ষেত্রেও গরিব পরিযায়ী শ্রমিকদের যাদের কাছে একটা ফোন আদৌ আছে কিনা, তারা একটা ইংরেজি লেখা কতটা পড়তে পারবে বা তারা অ্যাপে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, সেই বিষয়েও সন্দিহান যখন আমরা, তখন রাজ্যের সরকার স্নেহের পরশের নাম করে তাদের কাছে অ্যাপ পাঠিয়ে দিচ্ছেন। আমরা পুরোটাই বলতে চাইছি যে রাজ্য সরকার সাধারণ খেটে খাওয়া মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের সাথে ভাওতাবাজি করছেন। রাজ্যের সরকার ভাওতাবাজি করছে। আমরা প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে বিজেপির 18টা এমপি আছে। অন্ততপক্ষে তাদের লোকসভা কেন্দ্রে যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন ব্লকের অন্য রাজ্যে আটকে আছে, তাদের জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করছেন, কোথায় চিঠি লিখছেন, তাদের জন্য থাকা খাওয়া, তাদের আন্ডারে যে ব্লকগুলো পড়ছে সেই বিডিও, যে বড়োগুলো, যে কর্পোরেশন, যে পৌরসভা পড়ছে, তাদের মেয়র চেয়ারম্যানের কাছে কটা চিঠি করেছেন, কি বলতে চাইছেন? শুধুমাত্র নির্মলা সীতারামন এসে ঘোষণা করে দিচ্ছেন যে এত টাকা পাবে আর এত টাকা রেশন পাবে। এই সমস্ত কিছু ভাওতাবাজি বন্ধ করে পরিযায়ী শ্রমিকদেরকে অবিলম্বে পাঠান। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে দিল্লির সরকার আমাদেরকে হাঁটা প্র্যাকটিস করিয়েছে, আর দিদিমণি পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একদম পাকাপাকিভাবে হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বলেছেন যে এবারে বাসের ভাড়া নির্দিষ্ট করবে বাস মালিকরা। এতদিন তিনি বলছিলেন যে সব ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ 1 নম্বর চ্যাম্পিয়ন, তারপরে তিনি হাত তুলে দিলেন যে হোম কোয়ারেন্টাইনে এখন বাস খুলবেন, বলছেন যে বাসে চাপলেই 20 টাকা 25 টাকা। মানে উনি হাঁটার জন্য প্রথম প্র্যাকটিসটা শুরু করিয়েছিলেন, আর ইনি সিলমোহর দিয়ে দিলেন যে মানুষ তো হাঁটা শিখেই গেছে দাদার দয়াতে, তাহলে আমার দয়াতে এবারে পাকাপাকিভাবে তারা করতে থাকুক। রেশন কার্ডের বিষয়ে আমাদের রেশন কার্ডের জন্য পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআই রাজ্য কমিটি হাইকোর্টে কেস করেছে, টেস্টের জন্য হাইকোর্টে কেস করেছে। সেই কেসগুলো করার পরে আজকেও শুনানি ছিল, সেই শুনানি আগামী 22 মে আবার হবে। সেই শুনানিতে বলেছে যে যারা রেশন পাচ্ছে না, কোনো রকম রেশন কার্ড নেই, তাদেরকে অবিলম্বে রেশন দিতে হবে। সরকার বলেছে পুরনো যাদের কার্ড আছে তাদেরকে রেশন দেওয়া হবে, কিন্তু যাদের রেশন কার্ড নেই, যেটা মূল কথা ছিল ডিওয়াইএফআইয়ের প্রথম থেকে, বামপন্থীদের প্রথম থেকে, যে যদি লকডাউন সফল করতে হয় তাহলে বাড়িতে খাবারের ব্যবস্থা করুন। আর বাড়িতে যদি খাবার না থাকে মানুষ লকডাউন মানতে পারবে না। যাদের খাবার নেই বাড়িতে, যাদের রেশন কার্ড নেই, তাদেরকে বলছে জিআরের মাধ্যমে স্পেশাল প্যাকেজ দেওয়া হবে। আজ দুপুর অবধি বিভিন্ন এসডিও, বিভিন্ন ডিএম, বিভিন্ন ব্লক অফিসার, বিভিন্ন ব্যুরো চেয়ারম্যান এবং রেশনিং অফিসারদের সাথে দীর্ঘ কথাবার্তার পরে আমরা ভার্বালি যা খবর পেয়েছি তাতে হচ্ছে পুরোটাই দলীয় রাজনীতিতে কাজ হবে। প্রধান যাকে কুপন দেবে তাকে জিআর পাবে।
কাউন্সিলর যাকে দেবে তাকে পাবে। এই জিআর কার নামে কত আসছে কোনো রকম কিছু ঠিক নেই। কোথাও বলছে 6 কিলো পরিবার পিছু দেওয়া হবে, কোথাও বলছে পরিবার পিছু 2 কিলো দেওয়া হবে। আমরা প্রশ্ন করতে চাই যে যদি প্রধানের কাছে, যদি কাউন্সিলরের কাছে এই জিআরের খাদ্যদ্রব্য খাদ্যশস্য আসে, যদি আসে, তাহলে সরকার কি করে হিসাব রাখবে যে কার নামে কত বরাদ্দ করলো? আমার রেশন কার্ড নেই, আমি কোথায় পাবো জিআরের? আমাকে কত দেবে? আমার মুখ দেখে দেবে না তো? আমার কোন দলের রাজনীতির খাতাতে আমি কাকে সাপোর্ট করি, বা আমাকে দেখতে ভালো কিনা, বা আমি কোনো দিন তাদের রাজনৈতিক দলের স্বার্থে কোনো কথা বলেছি কিনা, সেই হিসাবে আমাকে জিআর দেওয়া হবে না তো? আমরা বলতে চাইছি সরলীকরণ করুক এবং প্রশাসনিক হস্তক্ষেপেই মানুষকে জিআর দিক। আমরা আজকের এই ফেসবুক লাইভ থেকে রাজ্যের সরকারের কাছে এবং আমাদের কমরেডদের কাছে আমরা একটাই কথা বলতে চাইছি যে যে সমস্ত ব্লকের পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে আটকে আছেন, তালিকা তৈরি করুন। পশ্চিমবঙ্গে 2011-র আগে মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি কিছু রাজনীতির নমুনা আমাদেরকে দেখিয়েছিলেন। আমরা সেই নোংরা ঘৃণ্য রাজনীতিতে যেতে চাই না। আমরা কখনোই এই দাবি বলছি না যে ঘরের ছেলে না ফেরা পর্যন্ত বিডিও অফিসার বাবু ঘরে ফিরতে পারবেন না। আমরা এই নোংরা রাজনীতিতে এখনো পর্যন্ত যাওয়ার কথা আমরা বলছি না, কিন্তু আমরা বলছি সরকার মানবিক হোক। সরকার যদি ক্লাবকে টাকা দিয়ে এবং নিজের ছবি টাঙিয়ে সমস্ত টাকা পয়সা শেষ করে ফেলেছে, তো ডিওয়াইএফআই গোটা রাজ্য জুড়ে লক্ষ কোটি টাকা খরচা করছে মানুষের কাছ থেকে নিয়ে এবং দুস্থ মানুষদেরকে প্রতিদিন খাবার খাওয়াচ্ছে, তো পরিযায়ী শ্রমিকদেরকেও আমরা পারবো যে আপনার সাথে হাতে হাত মিলিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। যদি ক্লাবে টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর এবং নিজের ছবি টাঙিয়ে যদি টাকা শেষ হয়ে গেছে, আর যদি নির্মলা সীতারামনের সত্যিকারেরই 20 লক্ষ কোটি টাকার মধ্যে খেটে খাওয়া মানুষের জন্য কোনো টাকা বরাদ্দ আছে, তাহলে পরিযায়ী শ্রমিকদেরকে ফেরানো মানে শুধু ট্রেন বরাদ্দ করে দেওয়া নয়, বিনা টিকিটে ট্রেনে চাপাতে হবে, ট্রেন থেকে নামিয়ে টেস্ট করাতে হবে, নিজের বাড়ি ফেরার আগে ব্লকে বা এলাকাতে কোয়ারেন্টাইন করতে হবে, ততদিন পর্যন্ত তার রেশনের ব্যবস্থা এবং তার বাড়ির পরিবারের মানুষদের রেশনের ব্যবস্থা করুক। আবার ফিরে টেস্ট হোক, তিনি যদি করোনার নেগেটিভ বার হন তাহলে তার বাড়ি পৌঁছানো, এবং যে অনিশ্চিত কর্মজীবন নিয়ে তারা পশ্চিমবঙ্গে ফিরছে, আগামী দিনে তারা যাতে অন্তত পক্ষে খেতে পায় তার জন্য তাদের বাড়িতে রেশনের ব্যবস্থা এবং তাদের হাতে 7,500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। এটাই আমাদের দাবি। মুখ্যমন্ত্রী কাজ করতে পারছেন না নয়, তিনি কাজ করতে চাইছেন না। শুধুমাত্র যেখানে ছবি থাকবে তিনি সেখানেই কাজ করার ব্যবস্থা করার জন্য মুখিয়ে আছেন। পরিযায়ী শ্রমিকরা এই ভারতবর্ষের অংশ। গোটা ভারতবর্ষ জুড়ে যা সম্পদ প্রত্যেক দিন তৈরি হচ্ছে তা এই সমস্ত শ্রমিকদের রক্ত ঘামে তৈরি হচ্ছে, আর এই রক্ত ঘামের দাম শুধুমাত্র তার ঠিকাদার বা অন্য রাজ্যে যে বাড়ি ভাড়াতে তারা ছিল তার বাড়ির মালিক বা তার কোম্পানি দিলে হবে না, সরকারকে দিতে হবে। কারণ জাতীয় আয় থেকে যদি আপনি 20%, 10%, 3% করোনা মোকাবিলাতে দিচ্ছেন, তাহলে ওই পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘাম কত পার্সেন্ট আপনার ওই জাতীয় আয়ের রাখা আছে সেটাও আপনাকে হিসাব করতে হবে। আমরা এই লাইভের মাধ্যমে এটাই বলতে চাইছি, দীর্ঘ লড়াই আন্দোলন, তবে এই লড়াই আন্দোলন এখনই শেষ হয়নি। আমাদের কমরেডরা যারা শুনছেন, পরিযায়ী শ্রমিক যারা শুনছেন, তাদের সবার কাছে আমাদের একটাই কথা, লড়াইটা যখন শুরু করেছি তখন আপনাদেরকে বাড়ি ফেরানো পর্যন্ত এ লড়াই চলবে। তাতে মুর্শিদাবাদ হোক, তাতে পূর্ব বর্ধমান হোক, তাতে পশ্চিম মেদিনীপুর হোক, তাতে কোচবিহার হোক, সমস্ত জেলা, বাঁকুড়া পুরুলিয়া থেকে সমস্ত জেলা যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই লড়াই শেষ অবধি আমরা যাব। এবং আমাদের কমরেডদের কাছে কথা, যে ভাষা সরকার বোঝে
এই অন্ধ বোবা বধির সরকারকে সেই ভাষাতেই, সেই বডি ল্যাঙ্গুয়েজেই কথা বলুন এবং পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান। তাদেরকে বাড়ি ফেরানো পর্যন্ত আমাদের যা কাজ, সেই কাজ আমাদেরকে করে যেতে হবে। যারা আমাদের সাথে এখনও যুক্ত আছেন, কেউ বলছেন যে আমরা মহারাষ্ট্রে আটকে আছি, আমরা আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ থেকে যে ট্রেনগুলো এখন সরকারের পক্ষ থেকে খোলার চেষ্টা করা হয়েছে, সেই ট্রেনের লিস্ট আমরা আপনাদেরকে পাঠাচ্ছি। ওই আপনারা যেখানে আছেন সেখানকার কাছাকাছি প্রশাসনিক দপ্তরে বা পুলিশের সাথে আপনারা যোগাযোগ করুন এবং যোগাযোগ করে সেখানে ট্রেনের টিকিটের ব্যবস্থা করুন এবং আমাদের সাথেও যোগাযোগ রাখুন। আমরা আপনাদের ওই ট্রেনের চাপানো পর্যন্ত এবং বাড়ি ফেরানো পর্যন্ত আপনাদের পাশে আছি। সরকারের কাছে আমাদের দাবি যে আপনাদের কাছে এখন টাকা পয়সা খাওয়া সমস্ত ব্যাপারেই সমস্যা রয়েছে। সরকারকে, দিল্লির এবং রাজ্যের সরকারকে ওই 85 এবং 15% আমরা ভাগ বাটোয়ারাতে আমরা যাচ্ছি না। আপনাদেরকে বিনামূল্যে টিকিট কেটে আপনাদেরকে বাড়ি পৌঁছানোর জন্য যা ব্যবস্থা সরকারকে করতে হবে, সেই হিসাবে আমাদের যা দাবি, আমাদের যা লড়াই, সেই লড়াই চলছে। গত 14 তারিখেও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একই দাবিতে গোটা রাজ্য জুড়ে আমরা লড়াই আন্দোলন করেছি। আপনারাও সাথে থাকুন, আমরাও একসাথে পূর্বস্থলীতে যতটা সম্ভব চেষ্টা করছি। করছেন সবাই, প্রত্যেকেই, সমস্ত বামপন্থীরা চেষ্টা করছেন। এই চেষ্টার মধ্যে থেকেই আমরা সরকারের উপরে চাপ তৈরি করে পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি পৌঁছানোর ক্ষেত্রে আমরা এই কাজ করতে চাইছি। কিছুক্ষণ আগে দুপুরে আমাদের রাজ্য কমিটির সদস্য বাঁকুড়ার, তাকেও পুলিশ ডেকেছে ধমকানোর জন্য না কিসের জন্য জানি না, তিনি শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য কথা বলতে গেছিলেন। উত্তর দিনাজপুরের শিলিগুড়ি মোড়ে একজন পরিযায়ী শ্রমিক, তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে আমি তো ঘরের ছেলে, আজকে ঘরের ছেলে যখন ঘরে ফিরছে তো পুলিশ আমাকে পেটাচ্ছে, আমাকে রাতের অন্ধকারে চোরের মতো নিজের রাজ্যে ঢুকতে হচ্ছে। কোন ধরনের সরকার? আর আপনি টিভি খুলুন, 20 লক্ষ কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা, 1,500 টাকা, 1400 টাকা, 1000 টাকা, রেশন, প্রচেষ্টা, আরও বিভিন্ন ধরনের স্কিম, কিন্তু রাস্তায় পরিযায়ী শ্রমিকরা ছাল ওঠা পায়ে, শুকনো রুটি নিয়ে, মৃত বাচ্চাকে কোলে নিয়ে বা ভাঙা পা নিয়ে কোথাও মালগাড়ির নিচে নিজের প্রাণপাত করছেন, আর কোথাও বড় রাস্তায়, হাইওয়েতে ট্রাকের নিচে নিজের জীবনটাকে উৎসর্গ করছেন। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে যে জিডিপির থেকে টাকা আজকে খরচা করছে, সেই জিডিপিতেই তারও দান, তারও রক্ত ঘাম আছে, কিন্তু পরিযায়ী শ্রমিকরা আজকে রাস্তায় ঘাটে মারা যাচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে? কার জন্য হচ্ছে? কিভাবে পাবে? কোনো রকম কোনো ব্যবস্থা নেই। যারা শুনছেন আমাদের সাথে, যারা ছিলেন, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং যারা আমাদের কমরেডরা আছেন, আমাদের এই কথা এবং এই ট্রেনের তালিকা আরও দ্রুত ছড়িয়ে দিন এবং ব্লগ হিসাবে আমাদের কাছে তালিকা নিজেদের কাছে রাখুন এবং ভিডিওর উপরেও বারে বারে তাদের সাথে কথা বলুন এবং তাদের উপরেও চাপ তৈরি করুন, যাতে পরিযায়ী শ্রমিকরা টেস্ট পর্যন্ত, 14 দিনের কোয়ারেন্টাইনের পর পর্যন্ত তারা যাতে নিজের বাড়িতে থাকে এবং আগামী 6 মাস বা 1 বছর, আমরা জানি না, যে অনিশ্চিত কর্মজীবনে তারা প্রবেশ করছে, সেই অনিশ্চিত কর্মজীবনেও যাতে তারা বেঁচে থাকে, তার জন্য তাদের बैंक अकाउंटे वो जो मोदी जी 500 का रुपये देते हुए अपना पल्ला झाड़ रहे हैं, वैसा नहीं चलेगा। 7,500 रुपये सबका बैंक अकाउंट में देना होगा, ये भी हम लोगों का मांगे है। যারা আমাদের সাথে রইলেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে লড়াইটা শেষ অবধি লড়তে হবে, ধারাবাহিকতা রাখতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের নিজের বাড়িতে ফিরছে, এই কাজ আমাদের চলবে। পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার জন্য, রেশনের জন্য, বাসের ভাড়ার যে এক ধাপে একদম ন্যূনতম 20 টাকা করছে, এর বিরুদ্ধেও আমাদের লড়াই, আন্দোলন, দাবি এবং আমাদের যা কাজ, সেই কাজ চলবে। সেই কাজে আমরা প্রত্যেকে একসাথে থেকে আমরা এই কাজকে, এই লড়াই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, লড়াইয়ে থাকার আহ্বান জানিয়ে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যে ফেসবুক লাইভের কাজ ছিল, সেই লাইভের কাজ আমরা শেষ করছি।
অনলাইনে শ্রমিকদের কি ফর্ম পূরণ করা হচ্ছে, কিন্তু কোনো রাজ্যে সরকারের কাছে রিপ্লাই পাওয়া যাচ্ছে না। ডিএম অফিস বলছে অনলাইনে রিপ্লাই না পাওয়ার জন্য পাঠানোর দায়িত্ব নিতে পারবো না, কি হবে? হ্যাঁ, অন্য রাজ্যের ক্ষেত্রেও অনলাইনে শ্রমিকদেরকে ফর্ম পূরণ করতে বলছে, যেটা সম্ভব না সেক্ষেত্রে আমাদের রাজ্য কমিটির যেটা অভিমত, যে ব্লক ভিত্তিক কোন রাজ্যে শ্রমিকরা আছে তাদের তালিকাটা তৈরি করুন, যে কোন রাজ্যে কোন ঠিকানায় আছে, এবং বিডিওর অফিসে এই চাপটা তৈরি করে রাখতে হবে যে আপনার ব্লকের এতজন পরিযায়ী শ্রমিক ওখানে আছে, তারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারছে না, এবং ওই রাজ্যের প্রশাসন তাদের কাছে কোনো রকম ফিডব্যাক দিচ্ছে না, তারা কি করে আসবে, আপনাকে এখানে ব্যবস্থা করতে হবে। সরকার, বিডিও, ডিএমকে ছেড়ে কথা বলা যাবে না, কারণ তারাই হচ্ছে প্রশাসন। আমরা সরকারের পাশে থাকব, রেশন হোক, পরিযায়ী শ্রমিকদেরকে খাওয়ানো হোক, এলাকায় যাতে সমস্যা না হয় তার জন্য প্রশাসনের পাশে হোক, সরকারের সাথে সাহায্য করার জন্য 2 হাত কেন 10 হাত বাড়িয়ে সাহায্য করা হোক, এই কাজগুলো করব। কিন্তু ব্লক, ডিএম এবং রাজ্য সরকারের কাছে ক্রমাগত এই চাপ রাখতে হবে। मोदी जी इससे बाहर नहीं है, वो सिर्फ आते हैं और भाषण देते हैं। हम लोग पूछना चाहते हैं, थाली बजाना हो गया, दिया जलाना हो गया और फूल बरसाना भी हो गया, अब और क्या करें जिससे ये जो प्रवासी मजदूर है ये अपने घर तक लौटे और उन लोगों को खाने को मिले, और जब तक उन लोगों को फिर से कोई काम ना मिले तब तक उनका बैंक अकाउंट में, आप जो बोले थे कि 15 लाख रुपए आएंगे, उसके बाद बोला गया कि 14,500 रुपये आएंगे, हम लोग बोल रहे हैं कि हर महीने 7,500 रुपये जन धन योजना का जो खाता है उस खाते में प्रवासी जो मजदूर है उन मजदूरों को देना चाहिए। सिर्फ भाषणबाजी से काम नहीं चलेगा। আমাদের যারা এই সব কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, কিছু প্রশ্ন রেখেছেন, আমরা চেষ্টা করেছি তাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো দিতে। তাহলে আমরা এটাই বুঝতে পারছি মুম্বাই, মহারাষ্ট্রে কোনো রাজনৈতিক হেল্প পাচ্ছি না, এটা অরাজনৈতিক সংগঠন। সেই সংগঠন থাকতো অনেকটাই হলে পেয়েছি দিদি, সেই সংগঠনের কর্ণধার আমাদের সকলের প্রিয়। আচ্ছা, কিছু মানুষ মানবিকতার সাথে এই কাজ করছেন, অবশ্যই তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি, না জানা নয়। কিন্তু ভারতবর্ষের এমন কোনো রাজ্য, পশ্চিমবঙ্গের একটি অরাজনৈতিক সংগঠন বলছে 10,000 শ্রমিককে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই বিষয়ে আপনার মতামত কি? 10,000 শ্রমিককে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে সেটা তো আলাদা কথা। এই কোনো প্যারালাল অর্গানাইজেশন আলাদা করে পরিযায়ী শ্রমিকদেরকে ফেরানোর বিষয়ে কাজ করতে পারে না, কারণ সরকারের কিছু নিয়ম নীতি, তার কিছু ঘোষণা, তার কিছু লিখিত অর্ডার লাগে। যতক্ষণ না পর্যন্ত পরিযায়ী শ্রমিকরা রাজ্যের মাটিতে পা রাখছেন ততক্ষণ পর্যন্ত এই কাজের কথা কিছু বলা যায় না। সে তো ডিওয়াইএফআই, বামপন্থীরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও ঘোষণা করেনি যে আমরা 10,000 লোককে খাওয়াবো না, 1 কোটি মানুষকে খাওয়াবো। প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যেখানে বামপন্থী, ডিওয়াইএফআই, এসএফআইরা প্রত্যেক দিন মানুষকে খাবার দাবার, ওষুধ, তাদেরকে সবজি, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে ব্লাড দেওয়ার কাজ করছে। আমরা তা তো বলছি না, আমরা বলছি সরকার ফিরিয়ে নিয়ে আসুক, তারপরে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখে বাড়ি পৌঁছানোর ক্ষেত্রে যা সাহায্য সহযোগিতা করার ডিওয়াইএফআই প্রথম থেকে করছে শেষ অবধি করবে, কিন্তু দায়িত্ব সরকারকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকারি কাজ করছে, ডিওয়াইএফআইয়ের কর্মীরা প্রতিনিয়ত ব্লক, ডিএম এবং রাজ্য সরকারের উপরে এই চাপ রাখতে হবে, এবং ব্লকে পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে, তারা যাতে ভ্রান্ত এবং আতঙ্কিত না হয়ে পড়েন। যারা আমাদের সাথে থাকলেন, দীর্ঘক্ষণ আমাদের এই লাইভ চলছেন, আমাদের এই পেজে যাদের কোনো সমস্যা তারা মেসেজ করতে পারেন। আমরা যতদূর সম্ভব চেষ্টা করব আপনাদের পাশে থাকা এবং আপনাদের সমস্যাগুলির সমাধান করতে। আক্রান্ত আমাদেরকে হতেই হবে। সঠিক কথা বলতে গেলে এটা পৃথিবীর ইতিহাসে চিরকাল আছে। যারা সঠিক কথা বলে, যারা সঠিক দাবি করে, তাদের উপরে প্রাথমিক পর্যায়ে এবং যতদিন না পর্যন্ত ওই বিষয়টার পুরোপুরি পাল্টে যাচ্ছে ততদিন পর্যন্ত তাদের